আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, তোমরা পড়াশোনা ভালোভাবেই করছো। তোমাদের পড়াশোনা আশা করব অনেক বেশি ভালো চলছে। সবুরে মেওয়া ফলে এমন একটা কথা রয়েছে, তো তোমরা হয়তো এর জন্যই অনেক বেশি অপেক্ষা করছো যে তোমাদের জন্য ভালো কিছু যেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি রাখে। আমি যে ভিডিও করছি আজকে থেকে 2 দিন আগে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অফিসিয়ালি তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। তোমরা অনেক দিন থেকে অপেক্ষা করছো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কবে 7 কলেজ থেকে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে কবে থেকে তাদের নিজস্ব কার্যক্রম শুরু করবে। তো শুরু করে দিয়েছে অলরেডি, ঠিক আছে। তো এর জন্য তোমাদের কি করতে হবে, অবশ্যই 2-1 দিনের মধ্যেই তোমাদের সার্কুলার দিয়ে দিতে পারে বা আজকেও দিয়ে দিতে পারে। তো তোমাদের এই সার্কুলার অনুসারে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। তো আমি হয়তো সার্কুলারটা তোমাকে সাথে সাথেই জানিয়ে দিতে পারবো। যখনই তারা নোটিশটা দিয়ে দিবে তখনই কিন্তু আমি তোমাদের চ্যানেলে সার্কুলারের প্রত্যেকটা স্টেপ আমি বুঝিয়ে দেব, কোথায় কি করতে হবে, কিভাবে ভর্তি হবে, কিভাবে আবেদন করবে, আর প্রিভিয়াস যারা আবেদন করেছিল তাদের কি করতে হবে, কিভাবে তোমার 7 কলেজে একটা সিট তোমার করে নিতে হবে। তো আমি তোমাদের এই চ্যানেলেই আপডেট দিতে থাকবো। এবং তোমাদের জন্য একটা এক্সাম ব্যাচ আমার চলছে, যে ডিসিইউ রিফাইন্ড এক্সাম ব্যাচ। তোমরা এই নাম্বারে টেলিগ্রামে নক করলে অথবা আমার ফারুক ইংলিশ একাডেমি ফেসবুক পেজে নক করলেই তোমাদের আমি এক্সাম ব্যাচে ভর্তি করে নেব, ঠিক আছে। আচ্ছা, আজকের ভিডিওর যে টপিক সেটা হচ্ছে তোমার ডিসিইউতে বিসি ইউনিটে ইংলিশে কিভাবে ভালো করা যায়, ইংলিশে কোন কোন টপিকগুলো তোমাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে, তাহলে তোমার ইংলিশে তুমি ভালোভাবে পরীক্ষাগুলো দিতে পারবে, ইংলিশে তোমার ভালো একটা আয়ত্ত চলে আসবে, ঠিক আছে। তো সেই টপিকগুলো নিয়েই কিন্তু আমি আয়োজন করেছি আজকের ক্লাস। এই যে আমি সুন্দর করে বোর্ডের মধ্যে টপিকগুলো লিখে রেখেছি, এই টপিকগুলোর প্রশ্ন ব্যাংক সলভ করে কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন এসেছে সেইগুলোর উপর একটা তোমার শতকরা হিসাব করে আমি দেখেছি যে কোন টপিকগুলো তোমার কত পার্সেন্ট তুমি সেইখানে সময় দেবে, সেইখানে মনোযোগ দেবে, কোন টপিকগুলো তোমার খুব ভালোভাবে পড়তে হবে। মূল কথা এটাই যে কোন টপিকগুলো ভালো পড়তে হবে, কোন টপিকগুলো একটু কম পড়লেও চলবে, ঠিক আছে। আচ্ছা, তো সেই টপিকগুলো আমি লিখবো, আমার সাথে তুমি যদি লিখতে চাও লিখে রাখতে পারো, অথবা তুমি এক্সাম ব্যাচে ভর্তি হলে এই টপিকগুলোর উপরে আমি তোমাদের পরীক্ষা নেব, এবং পরীক্ষার মধ্যে দিয়ে ওই টপিকগুলো তোমার পড়াও লাগবে না, তুমি একটা করে প্রশ্ন সলভ করবে, ওই টপিক সম্পর্কে তুমি সম্পূর্ণ জেনে ফেলবে, ঠিক আছে। আচ্ছা, টপিক এক্সাম ব্যাচের ফি খুবই কম, তুমি চাইলেই ভর্তি হতে পারো, এটা কোনো ম্যাটার না। যেই মূল্য রেখেছি সেটা আমার বলতে হয়তো লজ্জা লাগছে যে এই টপিকের এই এক্সাম ব্যাচের মূল্য আমি এত কম রেখেছি, যাই হোক। আচ্ছা, যে টপিকগুলো সেগুলো হচ্ছে তোমার ডিসিইউ বি এবং সি ইউনিটের জন্য কিছু টপিক, রিফাইন্ড টপিক, ঠিক আছে। আচ্ছা, এইখানে এই টপিকগুলোর মধ্য থেকে আমি তোমাদের যেই প্রথমে লিখছি যে 3 স্টার দিব যেই টপিকগুলোতে, সেগুলো হচ্ছে আমি তোমাদের লিখে দিচ্ছি ইএফটি রাইটার, ঠিক আছে। ইএফটি এবং ইংলিশ রাইটার, ইংলিশ যে টেক্সট বুক রয়েছে তোমাদের ইংলিশ ফর টুডে যে টেক্সট বইটা রয়েছে, এইখান থেকে কবি সাহিত্যিক যারাই আছে তাদের জীবনী তোমার পড়তে হবে। সে কোথাকার, আমেরিকান নাকি তোমার ইংল্যান্ডের, সে ইউরোপের নাকি আমেরিকার, এটা তোমাকে পড়তে হবে। সে আফ্রিকার নাকি এশীয়, সেটা তোমাকে জানতে হবে। তার জন্মসাল, তার মৃত্যুসাল, সে প্রফেশনাল লাইফে কী ছিল সেটা তোমাকে জানতে হবে। তারপরে আর কি করতে হবে, এই টপিক, এই যে ইএফটি বইয়ের মধ্যে থেকে হুবহু লাইন তুলে দেয় সেইগুলো তোমাকে জানতে হবে। তারপরে রাইটারের মধ্যে আর কি রয়েছে, তাদের কোনো একটা সাহিত্যকর্ম, কোনো বইয়ের নাম লিখে দিল যে এই বইটা কার লেখা, ঠিক আছে। তো এই বিষয়গুলো তোমাকে লিখতে হবে, জানতে হবে, ঠিক আছে। ইএফটি বই এটা তোমরা 5 স্টারও দিতে পারো। আচ্ছা, 5 স্টার আমি দিচ্ছি না। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি সংক্ষিপ্ত করে লিখেছি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা 3 স্টার দিবে, কারণ তোমার এই প্রিপোজিশন থেকে কি পরিমাণ প্রশ্ন আসে, তবে শুধু অ্যাপ্রোপ্রিয়েট না, তোমার অ্যাপ্রোপ্রিয়েটের বাইরেও
আরে লেখাটা অনেক ছোট হয়ে যাচ্ছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ঠিক আছে, প্লাস সাধারণ প্রিপজিশন। অ্যাপ্রোপ্রিয়েট এবং সাধারণ প্রিপজিশন, ঠিক আছে। এরপরে তুমি যেই টপিকটাতে খুব বেশি গুরুত্ব দিবে সেটা হচ্ছে তোমার 3 স্টার যদি দিতে হয় রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব, ঠিক আছে। রাইট ফর্ম অফ ভার্বে তুমি একটু বেশি গুরুত্ব দিবে। রাইট ফর্ম অফ ভার্বে বেশি গুরুত্ব দেওয়ার এখানে দেখো, রাইট ফর্ম অফ ভার্বের তুমি যদি গাইডের মধ্যে দেখো বা যে কোনো বইয়ে দেখো, কমপক্ষে তোমার 20টা রুলস তোমাকে দিবে, কমপক্ষে। আমি বলছি অনেক বইতে এমন আছে 30+ রুলস রয়েছে। এই রুলস পড়ে কিন্তু আসলে তেমন ভালোভাবে গ্রামার শেখা যায় না। গ্রামার শিখতে হবে তোমার ভিতর থেকে, মানে থিওরিক্যাল আলোচনা যেগুলো আছে সেগুলো থেকে। এই যে রুলস পড়ে আসলে গ্রামার শেখা যায় না। কিন্তু তোমার কাজটা কি, তোমার এই এক্সাম বা অ্যাডমিশন যে জার্নি সেটা পার করতে তোমাকে আমূল তোমার পরিবর্তন করে গ্রামার শেখা কোনো প্রয়োজন নাই। তোমার খালি এই জার্নিটা পার হলেই বাঁচো। এই জার্নিতে পার হয়ে তুমি একটা ভালো পজিশন নিয়ে তারপরে তুমি গ্রামার শিখো সারা জীবন, কোনো সমস্যা নেই। কিন্তু এই অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ গ্রামার শেখা তোমার পক্ষে সম্ভবও না, আর এটা সময়ও না, ঠিক আছে। তো সেই জন্য তোমাকে কী করতে হবে, আমি গ্রামারের যেই আলোচনা সেখানে আমি খুব শর্টকাটে 7 থেকে 8টা রুলস পড়লেই তুমি এই রাইট ফর্ম অফ ভার্বের সম্পূর্ণই শিখে ফেলবে, ঠিক আছে। তো এইগুলোর জন্য তোমাকে অবশ্যই আমাদের এই ব্যাচে যুক্ত হতে হবে, কারণ ওই ব্যাচের মধ্যে যে পরীক্ষা নিব সেই 7-8টা রুলসে আমি বারবার তোমার অ্যাপ্লাই করাবো, পরীক্ষার মধ্যে আমি নিয়ে আসবো। এতে তুমি বারবার প্র্যাকটিস করলে তুমি এই পরীক্ষার মানে ডিসিইউ এর পরীক্ষার আগের দিন পর্যন্ত পরীক্ষা দিতে পারবে, এবং পরীক্ষার যে পিডিএফগুলো সেগুলো আমি তোমাদের দিয়ে দিব। তুমি এই টেলিগ্রামে নক করবে, ঠিক আছে। এটা কিন্তু টেলিগ্রাম নাম্বারে নক করবে, ঠিক আছে, অথবা ফেসবুক পেজ ফারুক ইংলিশ একাডেমি। এরপরে যে টপিকটা সেটা হচ্ছে তোমার সিনোনিম অ্যান্টোনিম। খুব বেশি আসে সিনোনিম অ্যান্টোনিম, খুব বেশি আসে। বলতে পারো এইখান থেকে 25টা প্রশ্নের 2টা প্রশ্ন এইখান থেকেই দিয়ে দিবে, 2টা প্রশ্ন এইখান থেকে দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, আর হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, ঠিক আছে। আমি সংক্ষিপ্ত করে লিখছি, প্লাস পার্টস অফ স্পিচের তোমার পরিবর্তনটা আমি জাস্ট লিখে দিলাম, তোমরা লিখে রাখতে পারো। পার্টস অফ স্পিচের পরিবর্তনটা কি, যে নাউন ফর্ম থেকে ভার্ব ফর্মে নিয়ে যাওয়া, ভার্ব থেকে অ্যাডজেক্টিভে নিয়ে যাওয়া, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বে নিয়ে যাওয়া। এই যে এই প্রশ্নগুলো, এগুলো কিন্তু সাধারণত অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছে তাদের কিন্তু জানার কথা, কিন্তু এই প্রশ্নগুলো তোমার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় খুব কম আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে। এই 7 কলেজে একটু ব্যতিক্রম, আমি তোমাদের বারবারই বলি 7 কলেজের প্রশ্ন একটু ব্যতিক্রম হয়, কারণ 7 কলেজের প্রশ্ন মানে ধরনটাই আলাদা। সেটা ঢাকা ভার্সিটির তোমার টিচাররা যারা আছে তারাই যেহেতু প্রশ্নটা করেছে এতদিন, তো সেহেতু তারাই প্রশ্নটা মানে তাদের মতো করে করেছে। এবারও শোনা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হেল্প নিয়ে তারা অ্যাডমিশন কার্যক্রমটা চালাবে। সো তোমরা ওই ঢাকা বিশ্ববিদ্যালয় মানে 7 কলেজে যে আগেই প্রশ্ন ব্যাংকগুলো ছিল সেগুলো তোমরা পড়বে। আর আরেকটা সুবিধা হচ্ছে এই এক্সাম ব্যাচে ভর্তি হলে তোমরা প্রশ্ন ব্যাংকটা পাবে। প্রশ্ন ব্যাংক তোমার আর বাইরের কেনা লাগছে না। আমি 5 থেকে 6 বছরের যে প্রশ্ন যে কোনো ইউনিটের, বিজ্ঞান, মানবিক, বাণিজ্য শাখার সব ইউনিটের আমি তোমাদের প্রশ্ন ব্যাংক দিয়ে দেবো ফ্রিতে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার পার্টস অফ স্পিচের পরে রয়েছে আমি 3 স্টার। আচ্ছা, এগুলো 1 স্টার দিচ্ছি কেন? এগুলো কিন্তু 3 স্টার, এগুলো 3 স্টার। হ্যাঁ, একটু মনোযোগ সহকারে দেখো। স্পেলিং রয়েছে, স্পেলিংটা একটু সহজই আসে কিন্তু খুব বেশি পরিমাণে আসে। স্পেলিং প্রতি বছর প্রশ্নে স্পেলিং থাকেই, তুমি দেখবা স্পেলিং প্রতি বছর প্রশ্নে আসে। তো স্পেলিংটা একটু ভালোভাবে দেখবা, 3 স্টার দিয়েছি। স্পেলিং খুব কঠিন না, তোমার ওই যেই বিগত বছরের প্রশ্নগুলো যে কোনো ইউনিভার্সিটির চাকরির পরীক্ষা যেগুলো থাকে সেইগুলোই পড়ো, ওইগুলোই আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার
ট্রান্সলেশনটা একটু ভালোভাবে পড়তে হবে, ট্রান্সলেশন একটু হার্ড আসে, ঠিক আছে, ট্রান্সলেশনটা একটু হার্ড আসে। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে তোমার সেন্টেন্স কারেকশন। এখানে দেখা যাচ্ছে কিনা সেন্টেন্স কারেকশন, একটু দেখে নিও যে সেন্টেন্স কারেকশন, এটা কিন্তু সেন্টেন্স কারেকশন লিখেছি, সেন্টেন্স কারেকশন এইটা একটু তোমরা ভালোভাবে দেখবে, ঠিক আছে। এই পাশে আমি 2 স্টারগুলো দিচ্ছি, 2 স্টার বা 1 স্টার বলতে পারো। আচ্ছা, এরপরে আমি এখানে লিখে দিচ্ছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে 2 স্টার, ঠিক আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কলমের কালি শেষ হয়তো বা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বা। এরপরে পড়বা হচ্ছে তোমার সিঙ্গুলার প্লুরাল নাউন, মানে নাম্বারটা পড়বা, নাম্বার পড়বা, ঠিক আছে। এটা হচ্ছে 2 স্টার। আমি যে এখানে টপিকগুলো লিখছি এগুলো হচ্ছে 2 স্টার, তোমরা একটু নোট করে রাখবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ইডিয়ম ফ্রেজ, ও সরি, এখানে 3 স্টারের মধ্যে আরেকটা রয়েছে, আমি এখানে লিখে দিচ্ছি ইডিয়ম ফ্রেজ, ইডিয়ম ফ্রেজ একটু ভালোভাবে পড়তে হবে। ইডিয়ম ফ্রেজ এটা একটু ভালোভাবে পড়বা, কারণ ইডিয়ম ফ্রেজ প্রতি বছর আসে, একটা করে প্রশ্ন প্রতি বছর, স্পেলিং থেকে একটা, ইডিয়ম ফ্রেজ থেকে একটা প্রশ্ন আসবেই, মাস্ট ধরে রাখো, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স একটু ভালোভাবে দেখতে হবে, চেঞ্জিং সেন্টেন্সটা একটু ভালোভাবে দেখতে হবে। আরেকটা 2 স্টার মধ্যে আমি যদি দেই সেটা হচ্ছে তোমার 2 স্টার দিব না আমি, আচ্ছা 2 স্টারে একটা দিলাম আর্টিকেল, আর্টিকেল 1 স্টারের মধ্যে রয়েছে কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স আরেকটা বিষয়, সেটা না দিলেই নয়, 5 স্টার দিব আমি, এটাকে আমি 5 স্টার দিচ্ছি, এই টপিকটাকে আমি 5 স্টার দিচ্ছি। এই টপিকটা যদি তোমরা না পড়ো তাহলে দেখা যাবে যে কমপক্ষে 2 থেকে 3 মার্ক তোমার ইংরেজি অংশ থেকে কাটা যাবে। আর জানোই তো, বুঝোই তো, একটা এমসিকিউ একটা মার্কের জন্য 0.25 এর জন্য 200-300 সিরিয়াল পর্যন্ত চলে যায়। 0.25 আমার হয়েছিল এরকম যে 0.25 এর জন্য আমার প্রায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, 0.25 এর জন্য আমি 500 সিরিয়াল পিছিয়ে গিয়েছিলাম। আমার এখনও মনে পড়ে, যদিও বিষয়টা তখন কষ্টদায়ক, এখন হাস্যকর লাগে, ঠিক আছে। কি কারণে হাস্যকর লাগে এটা এখন বলছি না। তো 0.25 এর জন্য তুমি যদি 500 সিরিয়াল পর্যন্ত চলে যেতে পারো, 3 মার্ক এখান থেকে, 2 থেকে 3 মার্ক যদি তোমার এই টপিকটা না পড়ার পরে চলে যায় তাহলে কি করবা? আমি টপিকটা বলে দিচ্ছি। টপিকটা কি? টপিকটা হচ্ছে এই ন্যারেশন প্লাস ভয়েস, ন্যারেশন প্লাস ভয়েস, এটাকে 5 স্টার দাও, ন্যারেশন প্লাস ভয়েস। আরেকটাতে আমি 5 স্টার দিতে চেয়েছিলাম, এটা হচ্ছে এই যে ইএফটি এবং রাইটার, যারা রাইটার রয়েছে ইংলিশ ফর টুডে বইয়ের মধ্যে, তাদেরকে তোমরা একটু ভালোভাবে জানবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর তেমন গুরুত্বপূর্ণ টপিক নেই, আমি তারপরে বলে দিচ্ছি তোমাকে। এখানে প্যাসেজ, আচ্ছা 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 দেখো, আরেকটা বিষয় হচ্ছে প্যাসেজ তুমি কোথায় থেকে পড়বে। প্যাসেজের জন্য আলাদা আমি ভিডিওতে তোমাদের বলে দিব যে কোন কোন প্যাসেজগুলো তোমাকে পড়তে হবে, সেই প্যাসেজগুলোর আমি নামও তোমাদের বলে দিব, ঠিক আছে। একটু সময়ের অপেক্ষা, তোমাকে একটু অপেক্ষা করতে হবে। তবে প্যাসেজ আসার সম্ভাবনা কতটুকু? 50%, 50% সম্ভাবনা হচ্ছে প্যাসেজে, প্যাসেজে তোমার 50% সম্ভাবনা রয়েছে যে এই প্যাসেজটা আসে। দেখো আমি যেই যে প্রশ্ন ব্যাংকগুলো আমি সলভ করেছি এর মধ্যে আমি 50% প্রশ্নে দেখেছি যে প্যাসেজ আছে, আর 50%-এ দেখেছি নাই। সো প্যাসেজ আসার সম্ভাবনা 50%। এবং কোন কোন প্যাসেজগুলো পড়তে হবে আমি তোমাদের আলাদা ভিডিওতে বিস্তারিত বলে দেব, ঠিক আছে। তো
এই হচ্ছে তোমাদের এই ডিসিইউ এর বি এবং সি ইউনিটের যে রিফাইন্ড টপিকগুলো আমি পেয়েছিলাম সেই টপিকগুলো তোমাদের সাথে আলোচনা করার বিষয়। এখন তোমার এই যে ডিসিইউ এর যে এক্সাম বেস সেটাতে তোমার ভর্তি হলে কি কি থাকবে, কেন তুমি ভর্তি হবা। ডিসিইউতে তোমার আমি ভর্তি হওয়ার সাথে সাথে যে সীমিত মূল্যে তোমাদের ভর্তি নিচ্ছি, এই ভর্তি হওয়ার সাথে সাথে তুমি প্রশ্ন ব্যাংকটা পেয়ে যাচ্ছ, যে কোনো ইউনিটের যে কোনো সাবজেক্টের তুমি প্রশ্ন ব্যাংক পেয়ে যাচ্ছ। তারপরে কি পাচ্ছ, তারপরে তোমাকে আমি টপিকগুলো দিয়ে দিব এবং যেই টপিকগুলোর মধ্য থেকে কোন কোন রুলসগুলো তোমার গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমার পরীক্ষায় ইনক্লুড করব। 10টা পরীক্ষার মধ্য দিয়ে এই যে টপিকগুলো রয়েছে এই টপিকের সবগুলো শেষ করে দেব। একবারে তোমার শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো গুরুত্বপূর্ণ রুলস রয়েছে যেগুলো আসবেই সেগুলো দিয়ে তোমাদের আমি প্রশ্ন তৈরি করব। এক একটা প্রশ্ন সলভ করবা, এক একটা প্রশ্ন সলভ করার পরে তুমি পরীক্ষার পরে বুঝতে পারবা যে এই টপিকের মধ্যে এই রুলসগুলো রয়েছে, এগুলোতে আমার ফোকাস করতে হবে বেশি, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার কি আছে, আমার সাথে সার্বক্ষণিক তুমি যোগাযোগ রাখতে পারবে কোন কোন টপিকে তোমার কি করতে হবে, কোন কোন টপিকে তোমার কিভাবে পড়তে হবে, আমাকে প্রশ্ন করলে আমি তোমাকে উত্তর দিয়ে দেবো। এবং কোনো রুলস যদি তুমি বুঝতে না পারো অবশ্যই তুমি আমাকে নক করবে, আমি তোমাদের রুলসটা বুঝিয়ে দেবো। কোনো প্রশ্ন বুঝতে না পারলে তাও বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা তোমাদের এক্সাম বেসের। যারা ভর্তি হয়েছে তারা তো হয়েছেই, তোমরা দ্রুতই ভর্তি হও, যেহেতু আমাদের সময় কম। সার্কুলার দিয়ে দিবে কয়েকদিনের মধ্যে, আর সার্কুলার দিলে তো আর বেশি সময় থাকবে না। দেয়ালে যখন পিঠ থেকে যাবে তখন তোমার মনে হবে যে ভাইয়া যে কথাটা বলেছিল সেটা আসলে সত্যি হয়েছে, যে আমার এখন সময় পাচ্ছি না, এই সময়ের মধ্যে আমি কি করব। একটা গোছালো প্রস্তুতি নেওয়ার জন্য দেয়ালে পিঠ ঠেকার আগেই তুমি এক্সাম বেসে ভর্তি হয়ে যাও, ঠিক আছে। যত দ্রুত ভর্তি হবে তত দ্রুত তুমি একটা গোছালো প্রস্তুতি নিতে পারবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, নেক্সটে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।